সেই লোকটা এবার আস্তে আস্তে লাকির দিকে এগিয়ে এলো। লাকির তাকে খুব চেনা চেনা লাগলো, কিন্তু সে মনে করতে পারলো না এ কে। হঠাৎই তার মনে হলো গৌতম খাঁ যেদিন লাকির ইন্ট্রোডাকশনের জন্য তাদের কোম্পানির লোকজনকে নিয়ে জাঁকজমক আয়োজন করেছিল, সেই দিনই হোটেলে এই লোকটাকে দেখেছিল লাকি। আর তাকে চিনতে পারা মাত্রই লাকির মাথাটা খারাপ হয়ে গেল। সে ভাবলো এই লোকটা এসে আবার তার সম্পর্কে সব সত্যি কথাগুলো বলে দেবে না তো। লাকির চিন্তা হতে থাকলো, সে আসলে কে, তা যদি এই লোকটা বলে দেয় তাহলে কি হবে। লোকটা যত এগিয়ে এলো, লাকি ততই মুখ ঘুরিয়ে তাকে চিনতে না পারার ভান করছে। ঠিক সেই সময়ই ঈশান বলে উঠল, ঠিক আছে, ও যখন এসেই গিয়েছে তখন ফ্রিতে খাবার খেয়েই যাবে। তবে হ্যাঁ, এখানে আর বসার জায়গা নেই, আমার আরেকটা বন্ধু আসছে এখন, ফ্রিতে খেতে হলে অন্য কোথাও বসতে হবে। লাকি বলল, আরে না না, তার কোনো প্রয়োজন নেই, তোমরা সবাই এনজয় করো, আমি এখনই চলে যাব। সায়নী তখন খুবই অভদ্রভাবে লাকিকে বলে, এসেছো যখন তখন খেয়ে যেতেই হবে, আমরা তোমার মতো অত ছোট মনের মানুষ নই। যাও, দরজার কাছে গিয়ে বসো, তোমার খাবার চলে আসবে। সায়নীর এই কথা শুনে লাকি দরজার দিকে এগিয়ে গেল। দেখলো লোকটা এখানেও, সে তার দিকে এগিয়ে আসছে। লাকির মনের মধ্যে ভয় আরও বেড়ে গেল। সে ভাবলো, আজ আর কিছু করার নেই, আমার পর্দা মনে হচ্ছে ফাঁস হয়ে যাবে। লোকটি আরও কিছুটা এগিয়ে আসতে লাকি দরজার বাইরে গিয়ে এক কোণে লুকিয়ে পড়ল। সেই লোকটিও তখন তার পিছু পিছু দরজার বাইরেই বেরিয়ে আসে আর লাকিকে খুঁজতে থাকে। লোকটা লাকিকে দেখতে পেল, তার কাছে গিয়ে বলল, আরে স্যার, আপনি এখানে? লাকি উত্তর দিল, কেন, আসতে পারি না? লোকটা বলল, কি যে বলেন স্যার, আপনারা ছাড়া আর কে আসবে এখানে? তখন লাকি তাকে প্রশ্ন করল, তা আপনি এখন এখানে এসেছেন, কি ব্যাপার? ব্যক্তির উত্তর, স্যার আজকে অফিসে ছুটি ছিল, তাই বাড়ির সবাইকে নিয়ে একটু ডিনার করতে এসেছিলাম। লাকি বলল, হ্যাঁ ভালো করেছেন, আমিও আমার বন্ধুদের সাথে এখানে একটু আড্ডা মারতে এসেছি। লোকটি একটু দুঃখিত হওয়ার সুরে বললেন, ভেরি সরি স্যার, আসলে আপনার দিকে চোখ চলে যাওয়ায় আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আর আমি আপনাকে ডিস্টার্ব করবো না, আপনি যান, এনজয় করুন। ততক্ষণে হোটেলের পার্কিং বয় লাকির কাছে বলল, স্যার আপনার গাড়ির চাবিটা আমাকে দিন, আমি পার্ক করে দিচ্ছি, এখানে গাড়িটা থাকলে স্যার ভিড় হয়ে যাচ্ছে। লাকি ওই ছেলেটাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে মনে মনে ভাবল, ভালোই হয়েছে এখানে নিয়ে নিয়েছে, এখন পার্কিং বয় যদি গাড়ির চাবি নিতে ভিতরে আসতো তাহলে আর দেখতে হতো না। লাকি তার হাতে চাবিটা দিয়ে দেয় আর কোম্পানির ওই কর্মচারীকে ভিতরে যেতে বলে। তারপর লাকিও পার্কিং বয়কে বলে, চাবিটা এখন তোমার কাছেই রেখে দাও, আমি ঠিক সময় তোমার কাছ থেকে নিয়ে নেব, ভিতরে এসে আমাকে দেওয়ার দরকার নেই। এদিকে সায়নীর কথায় খুব রেগে গেল অদিতি। তার মনে হচ্ছে খেতে হলে সে লাকির কাছে গিয়েই খাবে। রাগ আর মন খারাপের সুরে অদিতি বলল, তোমাদের কি মনে হয় না যে তোমরা অসভ্যতার লিমিট ক্রস করে যাচ্ছ? আমরা সবাই বন্ধু, আমাদের কার কি টাকা পয়সা আছে সেই সব কিছুর ঊর্ধ্বে আমরা আগে বন্ধু। লাকিও তো আমাদের বন্ধু, আমাদের সাথেই পড়াশুনো করে, তাহলে তোমরা ওর সাথে এরকম চাকরের মতো ব্যবহার করো কেন? অদিতি এই কথা বলা মাত্রই বন্ধুদের মধ্যে নিছক আড্ডার পরিবেশ যেন মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে গেল। তখন সায়নী বলে উঠল, তোর কোথাও একটা ভুল হচ্ছে অদিতি, আমরা ওকে ডাকিনি, ওই নির্লজ্জ আমাদের পিছু করতে করতে এখানে এসেছে। অদিতির সামনে জোরে কথা বলার সাহস ছিল না সায়নী, কারণ অদিতির পার্সোনালিটি একদম অন্যরকম। এদিকে লাকি আবার রেস্তোরাঁর ভিতরে প্রবেশ করে। দরজার কাছেই একটা টেবিলে সে বসে। তার অফিসের কর্মচারীকে দেখল, পরিবারের সাথে তিনি বসে আছেন। সেই সময় অদিতি ওই টেবিল থেকে উঠে এসে লাকির কাছে বসল। অদিতিকে দেখেই লাকি বলল, আরে তুমি ওখান থেকে এখানে এলে কেন? কেউ এখানে এলে গেট খুললে তোমার বসতে অসুবিধা হবে, তোমার খাবার নোংরা হবে, তারপর তোমার পেট খারাপ হবে। তখন সায়নীও আবার অদিতির কাছে চলে এসে বলে, অদিতি এখানে ফালতু ফালতু সিন ক্রিয়েট করবি না, এখনই চল আমার পাশে গিয়ে বসবি। এই বলে সায়নী অদিতির হাত ধরে টানতে লাগলো, কিন্তু অদিতি সেখান থেকে যেতে চাইল না। এদিকে অদিতি যে তার জন্য এত কিছু করছে তা দেখে লাকি খুব খুশি হলো। কলেজে খুব কম লোকই ছিল যারা তার পরিচয় না জেনেও তাকে সম্মান করত, আর লাকি সম্মানের সামান্যটুকুও পেলে নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত থাকত। অদিতির দিকে সে তাকিয়ে রইল আর হাসল। ঠিক তখনই
ওয়েটার সেখানে খাবার আর প্লেট নিয়ে হাজির হয়। তিনি সবাইকে খাবার সার্ভ করতে শুরু করলেন। এমন সময় হোটেলের দরজা খোলে এবং একটা ছেলে ঢুকেই বলে, হ্যালো ফ্রেন্ডস। লাকি দেখল এই ছেলেটা ফর্মাল পোশাকে এসেছে আর তার জুতো জোড়া চকচক করছে। ঈশান ছেলেটিকে দেখা মাত্রই নিজের চেয়ার থেকে উঠে পড়ে আর বলে, সৃঞ্জয়, এসে গেছিস? এই বলে ঈশান তার প্রিয় বন্ধু সৃঞ্জয়ের সঙ্গে বাকিদের পরিচয় করাতে থাকে। ঈশান বলে, গাইজ, এটা আমার বন্ধু নয়, আমার ভাই সৃঞ্জয়। ও হায়ার স্টাডিজের জন্য সুইজারল্যান্ডে গিয়েছিল, এখন পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে আর এখানে কিছু ভালো কাজ শুরু করতে চলেছে সৃঞ্জয়। ঈশান যখন সৃঞ্জয়ের সঙ্গে বাকিদের পরিচয় করিয়ে দিচ্ছিল তখন সৃঞ্জয়ের নজর যায় অদিতির দিকে, আর অদিতি তখন লাকির সঙ্গে গল্পে মজেছে। বিষয়টা নজরে আসে সায়নীর। সে দেখে সৃঞ্জয় অদিতির দিকে হাঁ করে তাকিয়ে আছে। মনে মনে সে বলে, আর অদিতি ভিখারিটার সঙ্গে বকবক করছে। সায়নী হাত নেড়ে ইশারা করে ডাকলো অদিতিকে, কিন্তু অদিতি যেন সায়নীর ডাকে পাত্তাই দিল না। সে মত্ত লাকির সাথে কথা বলতেই, কিন্তু লাকি তাকে সায়নীর কাছে যাওয়ার কথা বলে, তাকে বোঝানোর চেষ্টা করে। শেষমেশ অদিতি এসে সায়নীর পাশে বসে। অদিতি আসা মাত্রই সৃঞ্জয় তার দিকে আরো অবাক হয়ে তাকিয়ে থাকলো। সে ভাবল, এত সুন্দরী মেয়ে নিজের জীবনে খুব কমই দেখেছে। অদিতির উপর থেকে সে যেন নজর সরাতে পারল না। তাতে অদিতিরও যেন বেশ অস্বস্তি হচ্ছে। সৃঞ্জয় কয়েক মাস আগেই শীতের ছুটিতে বাড়িতে এসেছিল। তখনও সে ঈশানকে বলেছিল তার কলেজের সুন্দরী মেয়েদের সাথে আলাপ করিয়ে দিতে, আর তখনই অদিতির ছবিটা সৃঞ্জয়কে দেখিয়েছিল ঈশান। সেই থেকে ছবি দেখেই অদিতিকে পছন্দ হয়ে গিয়েছিল সৃঞ্জয়ের। কিন্তু আজ যখন সে অদিতিকে চোখের সামনে দেখল, নিজেকে আর ধরে রাখতে পারল না সৃঞ্জয়। সায়নী আর তার পাশে বসেছিল অদিতি। এদিকে অদিতির পাশের জায়গাটাও খালি ছিল। সৃঞ্জয়কে অদিতির পাশেই বসতে বলল ঈশান। কিছুক্ষণের মধ্যে অদিতির সাথে কথা বলারও চেষ্টা করতে লাগলো সৃঞ্জয়। আর বড় লোকদের কথা মানেই টাকা পয়সার গুণগান গাওয়া। কত বড় কোম্পানি তার, কত কোটি টাকা টার্নওভার তাদের, সেই সব কিছুই যেন একটু বাড়িয়েই বলছে সৃঞ্জয়। সে ভাবল, অদিতির মতো মেয়ে হয়তো এইসব শুনে মুগ্ধ হবে, কিন্তু সে যে ভুল বুঝল। সৃঞ্জয়ের বড়লোকি চাল দেখে খুব বিরক্ত হচ্ছে অদিতি। তার নজর বারবার যাচ্ছে লাকির দিকে, আর লাকি তাকিয়ে আছে দরজার দিকে। একজন করে আসছে, দরজাটা খুলছে, লাকির নজর যাচ্ছে রাস্তায়। আসলে লাকি এই সব কিছুর থেকে আলাদা থাকতে চাইল। এদিকে সৃঞ্জয়ও বিরক্ত হচ্ছে। সে অদিতির সাথে এত কথা বলার চেষ্টা করছে, কিন্তু অদিতির নজর রয়েছে সেই লাকির দিকে। ততক্ষণে অদিতিও নিজের জায়গা থেকে উঠে গিয়ে আবার লাকির কাছে গিয়ে বসল। ঈশানের দিকে তাকিয়ে সৃঞ্জয় বলল, আরে ভাই, এই ছেলেটার স্টেটাস তো আমার আন্ডারওয়্যারের থেকেও খারাপ দেখছি। তার সাথে এত কথা কিসের? ও কি তোদের সাথেই এসেছে? কই, পরিচয় করালি না তো? ঈশানের উত্তর, আরে এই মালটা সায়নীদের কলেজের ড্রামা গ্রুপের বয়ের কাজ করে। ভিখারি মাল একেবারে, না ডাকলেও চলে আসে যেখানে সেখানে। ওর সাথে তোর আর কি পরিচয় করাবো? ও আমাদের সাথে আসেনি, বাইরে দাঁড়িয়ে ভিক্ষা করছে। অদিতির মায়া হয়েছে তাই ওকে নিয়ে চলে এসেছে। সৃঞ্জয় কথাটা শুনে একটু অবাকই হলো, আবার তার স্টেটাসের কথা শুনে একটু স্বস্তিও পেল। সে ভাবলো তার স্টেটাসের ধারে কাছে নেই ছেলেটা। সৃঞ্জয় ভাবলো ছেলেটা তাদের দেখে ভয় পেয়েছে, তাই ফিরেও তাকালো না। সৃঞ্জয় বলল, ওই ভিখারিটাকে ডাকার কি দরকার ছিল? 100-200 টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারতো। ঈশান তাকে জানালো, আর বলিস না ভাই, বিক্রম ওকে 50 টাকা দিয়েছিল, কিন্তু ওতে ওই মাল যায় নাকি। তারপর অদিতি নাছোড় বান্দা, ম্যাডাম তো যেখানেই যান চ্যারিটি করতে শুরু করে দেন। তুই বাদ দে, ওর কথা ছাড়তো, ওকে নিয়ে আবার পড়লি কেন? ঈশানের কথা শুনে খুব জোরে জোরে হাসতে লাগে সৃঞ্জয়। এতটাই জোরে হাসলো যে লাকিও তার দিকে তাকিয়ে থাকলো। সৃঞ্জয় তখন আরো জোরে বলতে লাগলো, আরে অদিতি, এই ধরনের লোকজনের সাথে বেশি কথা বলা উচিত নয়। দেখছো তো, এর দুটো হাত আছে, দুটো পা আছে, তারপরেও ভিক্ষা করে খাচ্ছে। কাজ করার ইচ্ছে এদের নেই, রোজগার করে খাওয়ার ইচ্ছে এদের নেই,
ভিক্ষা করে যা পাওয়া যায় আর কি। আমি এই ধরনের লোকেদের একেবারে অপছন্দ করি। আর তোমার সাথে এতক্ষণ বকবক করছে তাতে আমার আরো বিরক্ত লাগছে। এদিকে বিক্রম ও সৃঞ্জয়ের তালে তাল মিলিয়ে বলল, ঠিক বলেছিস ভাই, একদম ঠিক বলেছিস। আমারও মনে হয় সারা জীবন ভিক্ষে করেই এদের কেটে যাবে। লাকি এবং অদিতি দুজনেই সৃঞ্জয়ের কথা শুনল। লাকির মনে হলো এ আর আলাদা কি, সবাই তো তাকে ভিখারিই বলে। লাকি রেগে যাওয়ার পরিবর্তে বরং একটু হাসল। লাকি চাইলে এই সৃঞ্জয়, ঈশান, বিক্রমের সঙ্গে এই হোটেলটাই কিনে নিতে পারে। তাই এদের জবাব দেওয়াটা লাকির কাছে বোকামি মনে হলো। আর এটাই ছিল লাকির সঙ্গে বাকিদের পার্থক্য। এমন সময় ঈশান বলে উঠল, ভাই ছাড় না ওদের, যা ইচ্ছা করুক, তুই বল এত দেরি করলি কেন? সৃঞ্জয় উত্তর দিল, আর বলিস না, বাড়িতে একটাও গাড়ি ছিল না। আমি বাবাকে বলে রেখেছিলাম আমি আসার আগেই আমার জন্য একটা আলাদা গাড়ি নিয়ে রাখতে, কিন্তু বাবা ভুলে গিয়েছিল। এখন আমি একবারে গাড়ি কিনে তারপর তোদের সাথে দেখা করতে আসছি। ঈশান খুব উত্তেজিত হয়ে গেল সৃঞ্জয়ের নতুন গাড়ি দেখতে। সে এক প্রকার বায়নাক্কা জুড়ে দিয়ে বলল, বাহ, এ তো দারুণ খবর, তাহলে চল তোর গাড়িটা দেখা যাক। এই একই কথা সায়নীও বলল, চলো চলো গাড়িটা দেখাও সৃঞ্জয়। ঈশানের আরো প্রশ্ন, বাই দেবে কোনটা কিনলি? সৃঞ্জয় তার গাড়ির চাবিটা ঘুরিয়ে বলল, টপ ক্লাস লাক্সারি কার। অদিতি এবার সৃঞ্জয়কে দেখলো। সে দেখলো আর ভাবলো, একটা ছেলে কত বড় লোকই চাল দেখাতে পারে, শো অফ করার কত কায়দা জানতে পারে। সবাই প্রায় তাড়াতাড়ি খাওয়া শেষ করে ফেললো। আর তারপর সৃঞ্জয় বলল, চল অনেক তো খাবার ঠুসলাম, এবার সবাই মিলে বারে গিয়ে একটু বিয়ার খাই। এই বলে সৃঞ্জয় তার চেয়ার ছেড়ে উঠে পড়ল। তাকে সবাই অনুসরণ করতে লাগলো। সৃঞ্জয় ততক্ষণে লাকি আর অদিতির টেবিলের দিকে এসে অদিতিকে তোলার চেষ্টায় হাত বাড়ালো। অদিতি কোনো পাত্তা দিল না। লাকি উঠতেই সে তার পাশে গিয়ে দাঁড়ালো। তারপরে সে লাকিকে বোঝালো তারা কোথায় যাওয়ার প্ল্যান করছে। অদিতির যাওয়ার কোনো ইচ্ছা নেই লাকিরও। খালি সায়নী খুবই জোর করছে বলেই অদিতি যেতে রাজি হলো। আবার অদিতিও লাকিকে খুব জোর করতে লাগলো। সে বলল, লাকি চলো না প্লিজ, তুমি না গেলে এই আকাট মূর্খগুলোর সঙ্গে আমাকে বোর হতে হবে। লাকি রাজি হয়ে উত্তর দিল, ঠিক আছে চলো যাচ্ছি। সায়নী বেরিয়ে জিজ্ঞেস করলো, এই গাড়ি কোথায়? ঈশানের কাঁধে হাত রেখে সৃঞ্জয় উত্তর দিল, গাড়িটা পার্কিং লটে আছে, আমি নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে। তখন লাকি আবার আগ বাড়িয়ে সৃঞ্জয়কে জিজ্ঞেস করলো, কেন ভ্যালে তোমার গাড়ি পার্ক করতে আসেনি? সৃঞ্জয় এই প্রথম লাকির গলা শুনল। আর তার গলা শোনা মাত্রই সে রেগে গেল। ঈশান ব্যাপারটা কন্ট্রোল করে বলল, আসলে এটা একটা অনেক বড় হোটেল তো, এখানে ভিআইপি লোকেদের গাড়ি পার্ক করার জন্য আলাদা পার্কিং অ্যাটেন্ডেন্ট থাকে। তুমি আর এসবের কি বুঝবে? 50 টাকা চেয়ে চিনতে খেলে ভ্যালের বেশি আর এগোতে পারবে না। ঈশানের এই তেমাকি উত্তর শুনে হেসে ফেলল লাকি। সে বলল, আমি আর কি বুঝবো। এদিকে সায়নী আর বিক্রম পার্কিং এরিয়াতে অপেক্ষা করছে ঈশান সৃঞ্জয়ের জন্য। অদিতি আর লাকি তাদের পিছনেই দাঁড়িয়ে রয়েছে। অনেকক্ষণ ধরে কেউই গাড়ি নিয়ে বেরোচ্ছে না। সায়নী তখন বিরক্ত হয়ে ঈশানকে ফোন করে বলল, বেবস তুমি কোথায়? ঈশান উত্তর দিল, আরে এই গাধা সৃঞ্জয়টা একটা কাণ্ড করিয়েছে, মস্ত বড় প্রবলেমে ফেসেছি আমরা। এই বলে ঈশান ফোন কেটে দিল। লাকি কি সত্যিই ওদের সামনে নিজের গাড়ি বের করতে বাধ্য হবে? লাকি কি অদিতিকে তার গাড়িতে বসাবে? তার আসল পরিচয় কি এবার সবাই জেনে ফেলবে? এর পরের গল্প জানতে হলে শুনতে